ইম্পেরেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পেরেটিভ সেন্টেন্স এক্সপ্রেস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমেন্ট অ্যান্ড সাজেশন। অর্থাৎ ইম্পেরেটিভ সেন্টেন্সের ভেতরে আমরা যে সকল জিনিসগুলো লক্ষ্য করি তা হচ্ছে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমেন্ট অ্যান্ড সাজেশন। অর্থাৎ ইম্পেরেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলি। এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে। অর্থাৎ এই যে ইম্পেরেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের যে সাবজেক্টটা ব্যবহার করা হয় অর্থাৎ ইউ, এই ইউ সাবজেক্টটি হচ্ছে গোপন হিসেবে থাকে, অর্থাৎ একটি সেন্টেন্সের ভেতরে দেখানো হয় না। আমরা এটার স্ট্রাকচারটা যদি দেখি তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হব। সেটা হচ্ছে যে সাবজেক্ট ইনভিজিবল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানটায় দেখো যে সাবজেক্ট ইনভিজিবল বলা হয়েছে, তার মানে সাবজেক্ট হচ্ছে অদৃশ্যমান থাকবে। আসলে ইনভিজিবল তোমাদের মনে হয় জিনিসটা ক্লিয়ার হয় নাই, আমরা একটু যদি উদাহরণগুলো দেখি তাহলে একটু বুঝতে পারবা। দেখো এখানে বলা হচ্ছে ডু ইট কুইকলি, ব্র্যাকেটে দেখো দেওয়া আছে অর্ডার, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে যে অর্ডার ফলো করছে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট ইনভিজিবল, অর্থাৎ সাবজেক্ট ইউ ইনভিজিবল থাকবে। দেখো এখানে বলা হচ্ছে ডু ইট কুইকলি, অর্থাৎ কাজটি দ্রুত করার জন্য বলা হচ্ছে। এটা কাকে বলা হচ্ছে? এটা হচ্ছে ইউকে বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে ইউ ডু ইট কুইকলি। এখানটায় ইউটা না বলে শুধু আমরা বলছি ডু ইট কুইকলি, অর্থাৎ এখানে যে সাবজেক্ট ইউ ব্যবহার করা হয়েছে সেটি ইনভিজিবল অর্থাৎ অদৃশ্যমান হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তী সেন্টেন্সটা দেখো, পরবর্তী সেন্টেন্সে বলা হচ্ছে যে নেভার টেল এ লাই, অর্থাৎ ইউ নেভার টেল এ লাই। এখানে ইউটা না বলেও আমরা এখানে বলছি নেভার টেল এ লাই। এবং পরবর্তী সেন্টেন্স যেটা প্লিজ গিভ মি এ পেন, অর্থাৎ এখানটাও আমরা ঠিক একই জিনিসই লক্ষ্য করছি। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। দেখো এই সেন্টেন্সের ভেতরে বলছে যে প্রার্থনাসূচক বাক্য, অর্থাৎ এখানে পেয়ার এখানে প্রাধান্য থাকে। অ্যান অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেস ডিজায়ার, পেয়ার, উইশ এটসেট্রা। একটি অপটেটিভ সেন্টেন্সের ভেতরে কি কি থাকে দেখো, ডিজায়ার থাকে, পেয়ার থাকে এবং উইশ থাকে। অর্থাৎ এই সকল জিনিসগুলোই অপটেটিভ সেন্টেন্সের ভেতরে দৃশ্যমান থাকে। দেখো বাংলায় যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেখানটায় কি বলা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলে। তার মানে অপটেটিভ সেন্টেন্সের ভেতরে মনের ইচ্ছা এবং প্রার্থনাটা প্রকাশ পাবে। এ সিম্পল প্যাটার্ন ক্যান হেল্প ইউ মোর, অর্থাৎ একটি সিম্পল প্যাটার্ন তোমাদের জন্য তৈরি করা হয়েছে যেটা তোমাদের অনেকটা হেল্প করবে। দ্যাট ইজ, এটি হচ্ছে মে প্লাস অ্যাসার্টিভ, অর্থাৎ শুরুতে মে থাকবে এবং পরবর্তীতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। বাট at the same time you should keep in mind that an optative sentence can be found without may, অর্থাৎ এটাও আমাদের মনে রাখতে হবে যে অপটেটিভ সেন্টেন্স সবসময় যে মে দিয়ে শুরু হবে তেমনটি নয়। অনেক সময় আমরা অপটেটিভ সেন্টেন্স এই মে ছাড়াও দেখে থাকি, তবে সাধারণত অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে প্লাস অ্যাসার্টিভ দিয়ে শুরু হয়ে থাকে। দেখো এখানে বলা হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্ট্রাক্ট, অর্থাৎ এই যে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটিতে দেখো যে শুরু হয়েছে মে দিয়ে এবং গোটাটাই অ্যাসার্টিভ হিসেবে এই সেন্টেন্সটি বর্ণনা করা হয়েছে। এবং পরবর্তী যে সেন্টেন্সটি মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ, অর্থাৎ এখানটায়ও দেখো যে এই সেন্টেন্সটি হচ্ছে মে দিয়ে শুরু হয়েছে। বাট থার্ড যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটি দেখো লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, এখানে মে দিয়ে কিন্তু শুরু হয়নি। অর্থাৎ এই তিনটি উদাহরণের ভেতরে দেখো যে দুইটি হচ্ছে মে দিয়ে শুরু হয়েছে এবং একটি তোমার এই মে ব্যতীত শুরু হয়েছে। সর্বশেষ উদাহরণটির দিকে তাকালে বুঝতে পারবো যে মে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স হয়। অর্থাৎ আমরা যেটা বললাম ঠিক সেটাই এখানে বলা হচ্ছে
তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে। অর্থাৎ ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে অপটেটিভ সেন্টেন্সের ভেতরে শুধু মে দিয়েই শুরু হবে, এমন কোনো ধরা বাঁধা কোনো নিয়ম এখানে নাই। তার মানে অপটেটিভ সেন্টেন্স মে প্লাস অ্যাসার্টিভ দিয়েও শুরু হতে পারে এবং মে ছাড়াও অ্যাসার্টিভ শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্স হতে পারে। তবে এখানটায় অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে এই ডিজায়ার, পেয়ার এবং উইশ এই তিনটে জিনিসের ভেতরে যে কোনো একটি থাকতেই হবে, তাহলে সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। An exclamatory sentence express strong feeling or emotion like surprise, angry, delight, pain, etc. অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের ভেতরে যে সকল জিনিসগুলো আমরা দেখতে পাবো তার ভেতরে রয়েছে সারপ্রাইজ, অ্যাংরি, ডিলাইট, পেন, এই কয়টা জিনিস আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ভেতরে দেখতে পাবো। এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের ভাব পরিবর্তন, যেমন বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের ভেতরে যে সকল জিনিসগুলো আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ভেতরে হচ্ছে বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ পাবে, তখনই সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। সামটাইম, কিছু সময়, an exclamatory sentence can start with, কিছু সময় এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় alas, bravo, ah, hurray, what, how, if, etc. অর্থাৎ কিছু কিছু সময়ে আমরা লক্ষ্য করে দেখব যে এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো শুরু হয় alas, bravo, oh, hurray, what, how এবং if দিয়ে। অর্থাৎ এ সকল জিনিসগুলো দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো শুরু হয়। An exclamatory sign is mandatory after the end of the sentence. অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা লক্ষ্য করলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেশন সাইন ব্যবহার করা হয়, অনুরূপভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সেও আমরা একটি সাইন ব্যবহার করে থাকি এবং সে সাইনটা হচ্ছে এক্সক্লামেশন যেই ওয়ার্ডটা ইউজ করা হয় সে ওয়ার্ডের পরেই হচ্ছে সাইনটা ব্যবহার করা হয় এবং কোনো কোনো সময়ে আবার তোমার সেন্টেন্সের শেষেও এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি অর্থাৎ এটি হচ্ছে এক্সক্লামেশন সাইন অর্থাৎ বিস্ময়সূচক যে সাইনটা সেটা বাক্যটি শুরুতেও বসে, অর্থাৎ যেটা বললাম যে এক্সক্লামেশন সাইন বাক্যের শুরুতেও বসে এবং বাক্যের শেষেও বসে। কোনো বাক্যে যদি অ্যালাস, ব্রাভো, আহ, ওহ, হুররে ইত্যাদি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে হচ্ছে এই শব্দগুলোর পরেই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। অর্থাৎ যে সেন্টেন্সের ভেতরে অ্যালাস, ব্রাভো, আহ এবং ওহ অর্থাৎ হুররে এই সকল ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সে সকল ওয়ার্ডগুলোর পরে এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে দেখো যে হুররে তারপরে এক্সক্লামেশন সাইন ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী যে সাইন সেন্টেন্সটি রয়েছে সেটাতে দেখো হোয়াট এ বিউটিফুল সেন্স, অর্থাৎ এখানটায় দেখো এখানে হচ্ছে এক্সক্লামেশন সাইনটা হচ্ছে শেষে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী যেটা রয়েছে অ্যালাস, অ্যালাসের পরে দেখো যে একটা এক্সক্লামেশন সাইন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটি সেন্টেন্সের শুরুতেও এক্সক্লামেশন সাইন ব্যবহার করা হয় এবং শেষেও ব্যবহার করা হয়। শুরুতে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অ্যালাস, ব্রাভো, হুররে এগুলো থাকতে হবে, আর যদি এগুলো না থাকে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় বা আদার্স কোনো কিছু দিয়ে শুরু হয় তাহলে এক্সক্লামেশন সাইনটা শেষে ব্যবহার করা হয়। দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের অংশ বিশেষের ভেতরে যেটা রয়েছে, there are three type of sentence according to their structure, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্সকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য।
সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটি সরল বাক্য। A simple sentence start a simple sentence there is only one subject and one finite verb অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের ভেতরে একটা সাবজেক্ট থাকবে, তার মানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ইট হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ এখানে হচ্ছে একটি স্বাধীন ক্লজ থাকবে। দেখো তোমাদের এখানে কয়েকটি জিনিস নতুন নতুন এসেছে, যেমন হচ্ছে যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্বটা কি সেটা তোমাদের একটু সমস্যা হতে পারে, আবার অনেকে তোমরা জানতেও পারো। এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে দেখো ক্লজ, এই ক্লজটা হচ্ছে তোমাদের কাছে একেবারেই একটি নতুন শব্দ, যে ক্লজটা কি। আসলে আমরা এটা ক্লজটা একটু নিচেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আগে আমরা সিম্পল সেন্টেন্সের যেই ইয়াটা রয়েছে, সংজ্ঞাটি রয়েছে, সেটা একটু আমরা দেখে নিই, তারপরে ক্লজ নিয়ে আলোচনা করব। যে সকল বাক্য একটি মাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকে, তাকে হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য আমরা বলে থাকি, যেটা আমরা ওপরের ইংরেজি সংজ্ঞাটাতেই আমরা দেখে ফেললাম। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ক্লজ। তার মানে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্লজটা কি। কেননা ক্লজ যদি আমরা না জানি তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারবো না। দেখি ক্লজের সংজ্ঞাটা আসলে কি। এ ক্লজ ইজ এ সেন্টেন্স অর এ পার্ট অফ এ সেন্টেন্স। তার মানে ক্লজ হচ্ছে একটি সেন্টেন্স অর্থাৎ একটি সেন্টেন্সের অংশ, অ্যান্ড ইট মে বি ইন ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। এটি হচ্ছে যে তোমার কার উপরে ডিপেন্ড করে থাকে, আবার অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট হিসেবেও থাকে। তার মানে এটি স্বাধীন বাক্য হতে পারে এবং এটি স্বাধীন বাক্য নাও হতে পারে, তার মানে পরাধীন বাক্য হতে পারে। দেখো এখানে বলা হচ্ছে যে হি হেটস মি অর্থাৎ সে আমাকে ঘৃণা করে, ইজ এ সেন্টেন্স অর্থাৎ এটা একটি বাক্য, হুইচ হ্যাজ অনলি ওয়ান ক্লজ। তার মানে এখানে একটি মাত্র ক্লজ দিয়ে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটি ক্লজের ভেতরে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি অবজেক্ট থাকতে হবে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, তার মানে যে ক্রিয়াটি হচ্ছে যে নিজেই নিজের কাজটি করতে পারবে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া হিসেবে বলে থাকি। সেখানটায় কোনো হেল্পিং ভার্ব বা তোমার মডেল অক্সিলারি ব্যবহার করা হবে না। দেখো এখানে হি হচ্ছে একটি সাবজেক্ট এবং হেডসটা হচ্ছে একটি ভার্ব এবং মিটা হচ্ছে একটি অবজেক্ট, অর্থাৎ এটি একটি ক্লজ। এবং পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে যে হি হেটস মি অ্যান্ড আই হেটস হিম টু। দেখো যে এখানে কমা দিয়ে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করে আরো একটি সেন্টেন্স এখানে বলা হয়েছে। হি হেটস মি এটা একটা ক্লজ এবং অ্যান্ড হচ্ছে যে একটি কনজাংশন, এবং পরবর্তীতে দেখো বলা হয়েছে আই হেট হিম টু এবং আমিও তাকে ঘৃণা করি। দেখো এখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা যে এই অ্যান্ড এর আগ মুহূর্তে একটি সেন্টেন্স এবং অ্যান্ড এর পরে আই হেট হিম টু এটিও একটি সেন্টেন্স, অর্থাৎ এখানটায় হচ্ছে যে দুইটা সেন্টেন্স রয়েছে এবং এখানে হচ্ছে যে একটি কনজাংশন দ্বারা হচ্ছে যুক্ত করা হয়েছে। এখানে অ্যান্ড, বাট, অর, ফর এগুলো দিয়ে হচ্ছে যে তোমার যুক্ত করা হয়। তার মানে এখানটায় তো বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটার ভেতরে হচ্ছে দুইটি ক্লজ দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ is also a sentence that is has two clause, অর্থাৎ যে সেন্টেন্সটি আমরা দেখলাম সেই সেন্টেন্সটি হচ্ছে যে দুইটি ক্লজ দিয়ে তৈরি। one is he hates me, একটি হচ্ছে he hates me and another is I hate him too, অর্থাৎ আমরা যেটা বললাম ঠিক সেই জিনিসটাই এখানটায় বলেছে। these two clause are joined together by a conjunction and, অর্থাৎ এই সেন্টেন্সটার ভেতরে যে কনজাংশনটা রয়েছে সেটা হচ্ছে and, এই and দিয়ে হচ্ছে এই সেন্টেন্সটি তৈরি হয়েছে। You may follow a simple pattern like, তোমরা একটি স্ট্রাকচার দেখতে পারো, সেই স্ট্রাকচারটা হচ্ছে এখানটা একটি সাবজেক্ট ব্যবহার করা হবে, একটি ফাইনাইট ভার্ব এবং হচ্ছে একটি কমপ্লিমেন্ট থাকবে, অর্থাৎ এখানটা একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং একটি কমপ্লিমেন্ট দিয়েই শেষ হবে। দেখো এক্সাম্পল হিসেবে যেটা বলা হয়েছে সেটা দেখলে একটু ক্লিয়ার হবে। কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কক্সবাজার এটা হচ্ছে একটি সাবজেক্ট, ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এখানটায় দেখো যে রয়েছে একটি ফাইনাইট ভার্ব এবং একটি
কমপ্লিমেন্ট রয়েছে। এবং অনুরূপভাবে পরবর্তী যে সেন্টেন্স গুলো রয়েছে ঠিক এখানটাও একইভাবেই ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট এবং একটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে, অর্থাৎ আমরা যেটা বলছিলাম ঠিক সেটাই এখানটায় বলা হয়েছে যে এখানটা একটি সাবজেক্ট এবং একটি সমাপিকা ক্রিয়া এবং একটি কমপ্লিমেন্ট থাকবে। এবার চলে আসি কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। And a complex sentence is a sentence having a principal clause and one or more subordinate clause, অর্থাৎ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো আমরা যেটা এতক্ষণ জানলাম সেটা হচ্ছে যে ক্লজ কি জিনিস সেটা জানলাম, তবে এখানটা আবার দেখো যে আরেকটু জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে দুইটি ক্লজ থাকবে, দুইটি ক্লজের ভেতরে একটি হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ থাকবে যেটিকে হচ্ছে যে মানে প্রাধান্য দেওয়া হবে, এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে যেটি হচ্ছে তার উপরে ডিপেন্ডেবল থাকবে, এমনটা বলা হচ্ছে। অর্থাৎ এটা যদি আমরা বাংলায় সে সংজ্ঞাটি দেখি তাহলে একটু আমরা ক্লিয়ার হব। যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে, তার মানে একটি প্রধান হচ্ছে বাক্য থাকবে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরো এক বা একাধিক খণ্ড বাক্য থাকে, তাকে হচ্ছে কমপ্লেক্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলা হয়। অর্থাৎ এখানটায় হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে, একটি সেন্টেন্সের ওপরে হচ্ছে প্রাধান্য বেশি থাকবে এবং অপর যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটি হচ্ছে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটাকে প্রাধান্য দিবে এবং তাকে অবলম্বনেই সে সেন্টেন্সটি গঠিত হবে। এমনটি যখন বোঝাবে তখনই সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে থাকবো। এবং এখানে দেখো যে আরেকটুকু বলা হয়েছে যে নাম্বার 1, অ্যাডভার্বিয়াল ক্লজ কামস আফটার দ্য মেইন ক্লজ। তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা রয়েছে সেই অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে আসবে হচ্ছে মেইন ক্লজ থেকে, অর্থাৎ যেই বাক্যটাকে প্রাধান্য দেওয়া হবে সেই প্রাধান্যতম বাক্য থেকেই এই অ্যাডভার্বিয়াল ক্লজটি আসবে, এমনটা এখানে বলা হচ্ছে। দেখো এই উদাহরণে ঠিক সেই জিনিসগুলোই বলা হচ্ছে, যে এখানটায় দেখো যে হিজ মাদার ডাই, অর্থাৎ এটা হচ্ছে মেইন ক্লজ। ও সরি, এখানটায় দেখো যে ওপরে একটি সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটা কি, যে হিজ মাদার ডাই when he was 7 years old, অর্থাৎ তার মা মারা গেছে তার বয়স যখন 7 বছর, সে সময় তার মা মারা গেছে। এখানটায় দেখো যে হিজ মাদার ডাই এটা হচ্ছে মেইন ক্লজ, অর্থাৎ হিজ মাদার ডাই এটা একটি সেন্টেন্স এবং হি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড এটি আরেকটি সেন্টেন্স। অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে যে মেইন সেন্টেন্স, অর্থাৎ এটাকে হচ্ছে প্রাধান্য করেই দ্বিতীয় সেন্টেন্সটি তৈরি হয়েছে, আর এটাকেই বেশি জোর দেওয়া হচ্ছে এই সেন্টেন্সের ভেতরে। সে কারণে দেখো যে হিজ মাদার এটা হচ্ছে মেইন ক্লজ, এবং হোয়েনটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ হচ্ছে যে এটা হচ্ছে একটি কনজাংশন আর এটি এই সেন্টেন্সটাকে যুক্ত করা হয়েছে। এবং পরবর্তীতে যেটা বলা হচ্ছে হি ওয়াজ 2 ইয়ার্স ওল্ড এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল ডু ওয়েল ইন এক্সাম, এটি দেখো এটি আরেকটি সেন্টেন্স। এখানে একটা বলা হচ্ছে যে ইফ ইউ রিড রেগুলারলি, অর্থাৎ তুমি যদি হচ্ছে যে প্রতিদিন পড়ো, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তুমি তোমার এক্সামিনেশনে ভালো করবা। হিয়ার ইফ ইউ রিড রেগুলারলি ইজ এ subordinative clause and you will do in examination is the main clause, অর্থাৎ you will do in examination এটা হচ্ছে মেন ক্লজ। অর্থাৎ এখানটা যেটা বলা হচ্ছে এই সেন্টেন্সের ভেতরে দেখো প্রথম যে সেন্টেন্সটা বলা হচ্ছিল সেখানটায় আমরা মেন ক্লজটা খুঁজে পাচ্ছিলাম কোথায়, সেখানটায় মেন ক্লজটা খুঁজে পাচ্ছিলাম একটি সেন্টেন্সের শুরুতে, আর সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পাচ্ছিলাম, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজটা পাচ্ছিলাম আমরা হচ্ছে একটি বাক্যের শেষে। কিন্তু এই নিচে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটা দেখো যে এখানটায় হচ্ছে যে মেইন ক্লজটা পাচ্ছি আমরা কোথায়, মেইন ক্লজ পাচ্ছি হচ্ছে বাক্যের শেষে এবং সাবঅর্ডিনেট ক্লজটি আমরা পাচ্ছি বাক্যের শুরুতে। নাম্বার 2,
the best way to detach subordinate clause is that is always begin with conjunction. অর্থাৎ এখানটায় বলছে যে সাবঅর্ডিনেট ক্লজটি সবসময় শুরু হবে কনজাংশন দিয়ে, লাইক, হোয়ার, হোয়াট, হোয়েন, দ্যাট, while, who, if, whether, because, wherever, however, whatever, wherever, thought, তারপর হচ্ছে another, till, until, unless, after, before, so that. অর্থাৎ সাবঅর্ডিনেট যে ক্লজটি রয়েছে সে ক্লজটি তোমার শুরু হবে সবসময় কনজাংশন দিয়ে, আর সেই সকল কনজাংশন গুলো দেখো এখানটায় দেওয়া হয়েছে। অর্থাৎ এই কনজাংশন গুলো দিয়েই এই সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয়। এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। A compound sentence is a sentence which has more than two principal clauses connected by one or more coordinate conjunction, punctuation, or both. অর্থাৎ এই সেন্টেন্সটা তৈরি হতে হলে দেখো যে কি কি প্রয়োজন পড়তেছে। এখানে দেখো যে ওয়ান প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এখানটায় হচ্ছে যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। A compound sentence is a sentence which has more than one principal clause connected by one or more coordinate conjunction, punctuation, or both. অর্থাৎ এখানে হচ্ছে যে একটি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কানেক্ট করবে কাকে, একটি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনকে অথবা পাঞ্চুয়েশনকে, এবং অনেক সময় হচ্ছে যে তোমার কোঅর্ডিনেট যে কনজাংশন রয়েছে সেটিকেও কানেক্ট করে এবং পাঞ্চুয়েশনকেও কানেক্ট করে থাকে। অর্থাৎ আমরা বাংলায় এটি দেখলে আরেকটু ক্লিয়ার হব যে নিরপেক্ষ দুই বা অধিক সরল বাক্য, তার মানে নিরপেক্ষভাবে দুইটি বাক্য অথবা দুইটি হচ্ছে সরল বাক্য যদি কোনো সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয়ে, অর্থাৎ কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখনই তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে থাকি। এখন বিষয় হচ্ছে যে আমাদের জানতে হবে যে এই সেন্টেন্স গুলো আসলে তৈরি হতে হলে কোন ধরনের কনজাংশন গুলো বেশি ব্যবহার করা হয়। দেখো এখানটায় তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে কনজাংশন গুলো কি কি। কনজাংশন দ্যাট আর ইউজ ইন কম্পাউন্ড সেন্টেন্স আর, তার মানে এখানে যে কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে যে যে কনজাংশন গুলো ব্যবহার করা হয় তা হচ্ছে এই যে এখান থেকে দেখো যে অ্যান্ড, অর, বাট, ফর, নট, অলসো, হাউএভার, মোরএভার, তারপরে হচ্ছে দেয়ারফর, সো, এক্সেট্রা। এই ধরনের দেখো যে এখানে অনেক তোমার হচ্ছে যে কনজাংশন গুলো দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই সকল কনজাংশন দিয়েই হচ্ছে দুইটি নিরপেক্ষ বাক্য, দুইটি নিরপেক্ষ সরল বাক্যকে হচ্ছে যুক্ত করে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। দেখো প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে যে হি ইজ পোর বাট হ্যাপি। এখানে দেখো যে হি ইজ পোর এটি একটি বাক্য এবং হ্যাপি এটিও একটি বাক্য, আর এখানটা যুক্ত করেছে এই বাট, এই কনজাংশনটি দিয়েই এই সেন্টেন্সটাকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ একটি সেন্টেন্স দুইটি সেন্টেন্স বা দুইয়ের অধিক যে সেন্টেন্স গুলো থাকবে সেই সেন্টেন্স গুলো তোমার হচ্ছে যে কনজাংশন দিয়ে যে যুক্ত করে যে সেন্টেন্সটাকে তৈরি করা হচ্ছে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে থাকছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমরা দ্য সেন্টেন্স এটি বুঝতে পেরেছ। তো সবাইকেই আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।